কতবার বোঝাবো বলো। পর্ব 17। নিজের ঘরের দিকে যেতে যেতে অনুর দিকে তাকালেন একবার। নরম স্বরে বললেন, অনুমা, রাত হয়েছে, খেয়ে নিও। আমি খাবো না। ভদ্রলোক দ্রুত পায়ে স্থান ত্যাগ করলেন। রিক দাঁড়িয়ে থাকতে পারল না। সে জানে ইথান স্যার এখন কোথায় থাকতে পারে, তাই গাড়ি নিয়ে বেরিয়ে গেল গন্তব্যের দিকে। পোলার নাইট শেষের দিকে, 2-1 মাসের মধ্যেই হয়তো সূর্য উঠবে। ঝিরঝিরে তুষারপাত শুরু হয়েছে। গার্ডরা নিজেদের মধ্যে ডিউটি শিডিউল চেঞ্জ করে নিল। সোডিয়ামের আলোয় যেন উদ্ভাসিত সেই বরফের ঢাকা শ্বেতপুরী। তবে এত কিছুর পরেও সংশয় কাটল না। ইথান নিঃসন্দেহে ভয়ঙ্কর একটা লোক। প্রায় 19 বছরের একাকিত্ব জমানো ক্ষোভ হয়তো তাকে সাইকো করে তুলেছে। কিন্তু এরপর কি হবে? অনু তো আফনানকে ভালোবাসে। বাবার সামনে কি সে আফনানের কথা বলতে পারবে? ওর বাবা কি আফনানকে মেনে নেবে? যত দ্রুত সম্ভব আফনানের সঙ্গে কথা বলতে হবে। আজ কথা বলা শুরু করার আগেই ইথান ওকে টেনে নিয়ে এসেছে। সেরকম কিছু বলারই সুযোগ পায়নি সে। সংশয় যেন গাঢ় হলো। জট পাকানো প্রশ্নর জালে মেয়েটা নিজে গিয়ে আটকে ফেলল। অথচ এই প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন। সুজলা সুফলা শস্য শ্যামলা 56,000 বর্গমাইলের বাংলাদেশ, প্রকৃতি জুড়ে ষড়ঋতুর সাজ, তার কাকচিত গগনে সাজে রাতের শোভা, মনোরম মনোহর সেই রূপ। চট্টগ্রামের সবচেয়ে প্রসিদ্ধ ও সম্ভ্রান্ত এই জমিদার বাড়ির সর্বেসর্বা শারমিন খান আত্মহত্যা করেছেন 2 দিন হলো। তবে কোথাও শোকের লেশ মাত্র নেই। এই যেন আপদ বিদায়ের মতোই পরিস্থিতি। উঁচু গ্রে হোয়াইট রঙের প্রাচীরে ঘেরা বিস্তীর্ণ এলাকার মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে রাজকীয় সেই ভবন। ব্ল্যাক মেটালের মেইন গেটের 2 পাশে সিংহের মূর্তি দুটো চকচক করছে। প্রাচীরের ভেতরে একপাশে দেশি বিদেশি বিভিন্ন ফুলের বাগান, দৃষ্টিনন্দন কারুকার্য করা একটা দোলনা, সারি সারি কয়েকটা ব্র্যান্ডেড গাড়ি দাঁড় করানো, ফাঁকা একটা স্থানে আড্ডা দেওয়ার জন্য চেয়ার টেবিল সেট করা, তার উপরে ছাদ। জমিদার বাড়ির ভেতরে সুবিশাল বৈঠকখানা, লম্বা ডাইনিং টেবিল, উপরে মার্জিত প্যান্ডেন্ট লাগাই, একপাশে ডার্ক চারকোল রঙের লেদার সোফা, তার সামনেই বিশাল এলইডি মনিটর। সোফায় গা এলিয়ে বসে রয়েছেন রোহান খান। সামনের টেবিলের উপর চায়ের কাপ, উষ্ণ ধোয়া উড়ে যাচ্ছে কুণ্ডলি পাকিয়ে। তার পাশেই ছোট ভাই শাহবাজ খান, ললাটে কয়েক গোছের চিন্তার ভাঁজ। বড় ভাইয়ের থেকে প্রায় 20 বছরের ছোট সে। দীর্ঘ নীরবতা ভেঙে রোহান খান বললেন, এরপর কি করবি? কিছু কি ভেবেছিস? ছোট ভাইয়ের ধ্যান ভাঙে, কণ্ঠে গাম্ভীর্যতা এনে জবাব দেন, সেটাই চিন্তা করছি। কয়েক সেকেন্ড থেমে আবারও বলেন, তাছাড়া জাভেদ ভাই মনে হয় না আমাদের সঙ্গ দিবেন। সবটা তো সেই করেছেন। রোহান বেশ আয়েশ করে কালো রঙের দাড়িগুলো হাত বোলালেন। তারপর অদ্ভুত গলায় বললেন, চুপচাপ বসে থাকাটা ভুল হয়ে গেছে। এবার আর বসে থাকলে চলবে না। পুরোটা জীবন চলে গেল আরেকজনের গোলামি করতে করতে। এবার অধিকার আদায়ের জন্য রক্তারক্তি করতে হলেও পিছু পা হব না। শাহবাজ সবসময় বড় ভাইয়ের সঙ্গ দেন, এবারেও দ্বিমত পোষণ করলেন না। সত্যিই তো, পুরোটা জীবন গোলামি করতে করতে চলে গেল। এবার যদি অধিকার আদায় না করে, তাহলে তাদের ছেলে মেয়ের জীবনও অন্যের পা চাটতে চাটতেই চলে যাবে। রোহান খানের স্ত্রী স্নেহা খান, নামে স্নেহা হলেও জাতে বজ্জাত তিনি। রোহান ও স্নেহার পালিত কন্যা ছিলেন মাহিরা জান্নাত। সেছাড়াও তাদের আরও 3 জন ছেলে মেয়ে আছে। বড় ছেলে তানভীর এবার রাজনীতিতে ঢোকার চেষ্টায় আছে। মেজ ছেলে তাকবীর, সে একজন কলেজের লেকচারার। ছোট মেয়ের নাম তোহা, সে এবার এসএসসি পরীক্ষা দেবে। শাহবাজ খানের স্ত্রী মরিয়ম খান, তিনি একটু নরম স্বভাবের। তাদের একজন ছেলে ও একজন মেয়ে। মেয়ের নাম নৌরিন জাহান, সে ইন্টার 2nd ইয়ারে পড়ে। ছেলের নাম নরসের আরিয়া খান, সে ক্লাস 8-এ পড়ে। নওশের বয়সের তুলনায় অনেকটাই চতুর। কতবার বোঝাবো বলো। পর্ব 18। এছাড়াও বর্তমান এই জমিদার বাড়ির কর্তা জাভেদ আনসারি রয়েছেন। এই জাভেদ আনসারি শারমিন খানের স্বামী। শারমিন ও জাভেদের 2টা মেয়ে রয়েছে। বড় মেয়ের নাম মায়া নওরিনের 1 বছরের ছোট মেয়ে মাইশা, সে ক্লাস 9-এ পড়ে। শারমিনের মৃত্যুর পর এখন এই বিশাল সম্পত্তি একা ভোগের নিয়ম ছিল জাভেদ আনসারের। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আকস্মিক এক ঝড়ের মতন নতুন সমস্যার উদয় হয়। শাহিনুর খানের উইলের মধ্যে শারমিনের মৃত্যুর পর এই পুরো সম্পত্তিটা পাবে তার ছেলে মাহির খান। বিজনেসগুলো ছাড়া এখন এই সবকিছুর মালিক মাহির খান।
19 বছর ধরে কোনো খোঁজ খবর নেই। এই সুযোগে নকল কাগজপত্র দিয়ে পকার পার হবার ধান্দা আছে জাভেদ আনসারী, কিন্তু সেখানেও পদে পদে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেগুলো নিয়েই সকাল থেকে ব্যস্ত সে। জমিদার বাড়িতে কাজের লোক দুজন, একজন পুরুষ এবং একজন মহিলা। সারাদিনের ক্লান্তি শেষে সবেমাত্র জাভেদ আনসারী জমিদার বাড়িতে পা রাখলেন। সকাল থেকে উকিলের সঙ্গে দৌড়ঝাঁপ করতে করতে অবস্থা কাহেল তার। এসি গাড়িতেও যেন ঘাম থামে না। মেন গেট আলোয় ঝলমল করছে, আকাশে কয়েক ফালি মেঘের আনাগোনা, হয়তো ঝড় হবে। রোহান আর শাহবাজ সন্ধ্যার দিকেই বের হয়েছে, এখনো ফেরেনি। গায়ে এলিয়ে বসতেই একরাশ ক্লান্তি জেকে ধরে তাকে। দুতলা থেকে জোরে জোরে পড়াশোনার আওয়াজ ভেসে আসছে। তাকবীর প্রতিদিন সন্ধ্যায় সবাইকে মেরে ধরে পড়তে বসায়। সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত টানা চলে পড়াশোনা। এই সময় ওদের কেউ ডিস্টার্ব করে না। জাভেদ বিলকিস বেগমকে ডাক দিলেন। টেনে টেনে দুবার কেসে বললেন, খালা, এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়ান তো, গরমের ঠেলায় কাঁচা খুলে যাচ্ছে। বিলকিস এবারের কাজের লোক, মাঝবয়সী ভদ্রমহিলা সে। তবে তার মুখের ভাষার সুবিধার না, নিজেকে সংবরণ করে চললেও যখন তখন উল্টাপাল্টা বাক্য প্রয়োগ করে ফেলে সে। জি আনতাসি বলে বিলকিস জাভেদ আনসারীর জন্য শরবত আনতে গেল। স্নেহা আর মরিয়ম অন্য এক ঘরে সিরিয়াল দেখায় ব্যস্ত। তারা দুজনেই ইন্ডিয়ান সিরিয়ালের পাগল ভক্ত। বিলকিস শরবতের গ্লাস এগিয়ে দিতেই আতাউর দরজার কাছে এসে দাঁড়ায়। মাথায় কাঁচা পাকা চুল, চোখে মুখে অদ্ভুত আতঙ্ক। নরম স্বরে ডাক দেন তিনি, জাভেদ ভাই। জাভেদ থমকায়, চোখ তুলে তাকাতেই দেখে আতাউর দাঁড়িয়ে। তার পিছনেই গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে অনু। জাভেদ বিস্মিত হলেন, যেন অনাকাঙ্ক্ষিত ঘটনার মতো কিছু দেখছেন। শরবতের গ্লাসটা টেবিলের উপর রেখে বিনীত সুরে ডাকলেন, আরে আতর ভাই যে, ভেতরে আসুন। আতরের পেছনে পেছনে অনু ভিতরে ঢুকলো। এ বাড়িতে ওর অনেক স্মৃতি রয়েছে। ওর ছোটবেলা পুরোটাই এ বাড়িতে কেটেছে। তবুও এবার ভিতরে ঢুকতে কেমন জানি লাগলো মেয়েটার। জাভেদ কিছু বলতে যাবে, এমন সময় তানভীরের রুক্ষ কণ্ঠ ভেসে আসে, মেহু। অনু চমকে ওঠে। তৎক্ষণাৎ সিঁড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করে সবাই। তানভীর আগুন চোখে তাকিয়ে আছে অনুর দিকে। আতর বুঝাতে যাবে, তার আগেই তানভীর চেঁচিয়ে ওঠে, মা কোথায় তুমি, তাড়াতাড়ি এসো, মেহু ফিরে এসেছে। আতর তবুও একবার বলেন, বাবা তানভীর, আমরা বসে কথা বলি। তানভীর গায়ে মাখে না, গায়ে মাখার মতো ছেলে সে নয়। একসুরে মাকে ডাকতে লাগলো। 2 মিনিটের মধ্যে স্নেহা আর মরিয়ম দুজনেই উপস্থিত হলেন। অনুকে দেখে স্নেহার মেজাজ তিরিক্ষ। ইচ্ছে করলো ঠাটে দুটো চর বসিয়ে দিবেন। অনেক কষ্টে নিজেকে সংবরণ করলেন তিনি। তারপর বলেন, হ্যাঁ রে মেহু, এত বছর ধরে আমাদের কাছে বড় হয়ে একটা বারও আমাদের মান সম্মানের কথা না ভাবলি না? কিভাবে বাড়ি থেকে পালিয়ে যেতে পারলি তুই? জানিস কত অপমান হয়েছে আমাদের? অনু ভয় পায়, চোখ দুটো মেঝেতে নিবদ্ধ, নীরবে কথাগুলো হজম করতে লাগলো সে। আতর মেয়েকে আড়াল করে বলেন, না মানে আমরা বসে কথা বলি। অনু এতদিন আমার এক বন্ধুর বাসায় ছিল। তানভীর উচ্চস্বরে খেকে উঠল, আপনি কিছু বলবেন না প্লিজ। আপনার বন্ধুর বাড়িতে ছিল সেটা এতদিন কেন বলেননি? ওর কণ্ঠে ঈষৎ ভর্সনা। নিচে চিৎকার চেঁচামেচি শুনে তাকবীরও সিঁড়ির উপরে এসে দাঁড়িয়েছে। অনুকে দেখেই বিড়বিড় করে আওড়ায় যে মেহু ফিরে এসেছে। ওর কপালে গাঢ় ভাঁজ হয়, চোখে জিজ্ঞাসু ভাব। কতবার বোঝাবো বল? পর্ব 19। জাভেদ এখানে নতুন করে কিছু বলতে চান না। শারমিনের মৃত্যুর পর থেকেই সবাই তাকে সরু চোখে দেখা শুরু করেছে। হয়তো ভিতরে ভিতরে তার বিরুদ্ধে পুরোদমে ষড়যন্ত্রও চলছে। আতর তবু একবার ক্ষীণ স্বরে বললেন, সবাই আসুক, তারপর আমরা বসে কথা বলি। কিন্তু কেউ তা গ্রাহ্য করলো না। স্নেহা অনুকে ইচ্ছে মতো কথা শোনাতে লাগলো। তানভীর ফোন করে রোহান ও শাহবাজকে তাড়াতাড়ি ফিরতে বলল। 2 ভাই কাছেই ছিলেন। 5 মিনিটের ব্যবধানেই উপস্থিত হলেন। সেই সুযোগে জাভেদ আনসারী সরে পড়লেন, কারণ তিনি আতরকে উস্কে দিয়েছিলেন, যার কারণে আতর মেয়েকে সরিয়েছে। রোহান আর শাহবাজ খানের উপস্থিতিতে পরিবেশ আরো গরম হয়ে উঠল। রোহান খানের শুরু থেকে ইচ্ছে ছিল যে তার বড় ছেলে রাজনীতিতে নামবে। অনেক কাঠখড় পোড়ানোর পর সেই সুযোগ আসে, অথচ এই মেয়েটার জন্য সব পরিকল্পনা লণ্ডভণ্ড হয়ে গেল। কিন্তু এটা তিনি কিছুতেই মানতে পারবেন না। আতর আবারও অনুনয় করে, দেখুন আপনারা সবাই বড়, ঠান্ডা মাথায় কথা বলে আমরা সবকিছু ঠিক হয়ে যাবে। রোহান পাল্টা যুক্তি দেন, কিছু ঠিক হবে না আতর, তুমি তো ভালো করেই মিস্টার রফ মির্জাকে চেনো। আতরের মুখটা শুকিয়ে গেছে, অসহায়ত্ব স্পষ্ট। এই জমিদার বাড়ির কাছে সে চূড়ান্ত ঋণী বলেই হয়তো মুখ বুঝে এত কিছু সহ্য করতে হয় তাকে। তবুও বললেন তিনি, আমি সবকিছু ঠিক করে দিব।
অলরেডি আমি রফ মির্জার সঙ্গে কথা বলেছি, উনি ভেবে দেখবেন বলেছেন। রোহান বুঝতে চাইলেন না, শাহবাজ ও ভাইয়ের পক্ষ নিলেন। ততক্ষণে তাকবীরের পিছনে নরিন, মায়া, মায়েশা, তোহা সবাই উপস্থিত হয়েছে। একজনের ঘাড়ের ওপর আরেকজন চড়ে ঘটনা আন্দাজ করার চেষ্টা করছে। নিচে সবাই মিলে অনু আর আতরকে বিষাক্ত সাপের মতো পেঁচিয়ে ধরেছে। একটুও নড়ার সুযোগ নেই। বিষাক্ত সাপের কামড়ের চেয়েও কথার বিষ যেন বেশি যন্ত্রণা দেয়। এজন্যই তো আতর তার স্ত্রীকে এ বাড়িতে আসতে দেন না, কিন্তু কাজের জন্য তাকে আসতেই হয়। অনুর ক্ষেত্রে শুরু থেকেই সকালের আলগা পিরিয়ড ছিল। আতর হয়তো আর দাঁড়িয়ে থাকতে পারবেন না, কথার খোঁচা সহ্য হচ্ছে না। অনুর চোখ উপচে পড়ছে অশ্রুতে, তবুও মাথা নিচু করে মেয়েটা সহ্য করছে। ঠোঁট কামড়ে কান্না আটকে রেখেছে, কিন্তু আর কতক্ষণ? আপন মানুষগুলি যদি এভাবে খোঁচা দেয় তাহলে কার কাছে যাবে সে? স্নেহা অনুর কাছ থেকে জবাব চান। কেন গেছে, এতদিন কোথায় ছিল, আবার ফিরে এসেছে কেন? এইসব প্রশ্নের জবাব চান তিনি, কিন্তু মেয়েটা নিশ্চুপ। স্নেহার ধৈর্যচ্যুত হতেই তেড়ে এলেন অনুর দিকে। সিঁড়ির উপরে তাকবীর দাঁড়িয়ে, তার পিছনে বাকিরা, কিন্তু কেউ কিছু বলল না। স্নেহা অনুর চুল চেপে ধরতেই মেয়েটা আর্তনাদ করে, ব্যথা পাচ্ছি নানি। স্নেহা দাঁত মুখ খিচে কটমট করলো। বল, কোথায় ছিলি? নাগরের সঙ্গে গেছিলি তাই না? রূপের তেজ মিটিয়ে এসেছিস? উত্তর দেন মোখারাম। অনুর চোখ ফেটে অশ্রু করে, ফর্সা চেহারা মুহূর্তে লাল বর্ণ ধারণ করে, কণ্ঠনালী কাঁপছে ওর, তবু অসহায় স্বরে আর্জি জানায়, সেদিন আমি কোনো খারাপ কাজ করিনি। স্নেহা মেয়েটাকে চড় মারার জন্য উদ্যত হতেই বাইরে থেকে আসা বিকট শব্দে গম গম করে উঠল সম্পূর্ণ জমিদার বাড়ি। যেন বড় বড় অনেকগুলো গাড়ি একের পর এক ধাক্কা খেয়েছে। বাড়ির ভিতরে সবাই তবদা খেয়ে যায়। কি হলো? ঠাউর করতে পারে না কেউ। রোহান ভ্রু গুটিয়ে তানভীরকে বলে, কি হয়েছে দেখতো। তানভীর কয়েক ধাপ এগিয়েই থমকায়, বিস্ফোরিত নয়নে তাকায় সামনের দিকে। বেশ কয়েকটা দামি গাড়ি ওদের গাড়িগুলোকে ধাক্কা দিয়ে উড়িয়ে দিয়েছে। সেই দামি গাড়ি থেকে নেমে আসে একই রকম পোশাক পরা বেশ কয়েকজন লোক, সবাই কালো স্মার্ট প্যান্ট, টাই, কোট পরা, চোখে সানগ্লাস। সবার শেষে একজন লম্বা ফর্সা সুদর্শন লোক বেরিয়ে আসে সামনের গাড়ি থেকে। পরনে ব্ল্যাক লং কোট, তীক্ষ্ণ চোয়াল, ব্ল্যাক সানগ্লাসে আচ্ছাদিত নয়ন। লোকটা শোল্ডার মুভ করে আলফাম্যানের মতো এগিয়ে আসে সামনের দিকে। পিছনে বাকিরা তাকে অনুসরণ করে। লোকটার জুতা থেকে মাথা পর্যন্ত যেন আভিজাত্যের প্রতীক। প্রতিটি ধাপে উষ্ণতা। তানভীর থম মেরে দাঁড়িয়ে থাকে। সাবেজের তেসরা নজরে জিজ্ঞেস করে, কি হয়েছে, বাইরে কে? তানভীর বাকরুদ্ধ। জবাব দেওয়ার আগেই ইথানের প্রবেশ ঘটে বৈঠকখানায়। গার্ডরা অবস্থান নেয়। উপস্থিত সকলেই যেন বিমূঢ় হয়ে হা করে তাকিয়ে থাকে ইথানের দিকে। চোখে প্রশ্ন, কে এই লোক, কি চায়, আর কেন এসেছে? আতর যেন মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তবু অনুর চোখে আতঙ্ক ফুটে উঠল। সিঁড়ির উপরে দাঁড়িয়ে নরিন তো মুখ ফুসকে বলেই ফেলল, কি হট মাইরি। তৎক্ষণাৎ তাকবীর চোখ মুখ কুচকে নরিনের দিকে তাকায়। নরিন খেয়াল করে কিছু, কিন্তু গায়ে মাখে না। নওশের আওড়ায়, ডাল মে কুচ কালা হে। কতবার বোঝাও বলো। পর্ব 20। নওশের আওড়ায়, ডাল মে কুচ কালা হে। বৈঠকখানায় উপস্থিত কেউ কিছু বলার আগেই ইথানের অগ্নিদৃষ্টি স্নেহার উপর নিক্ষিপ্ত হয়। তিনি এখনো অনুর লম্বা চুলগুলো এক হাতে ধরে রেখেছেন। ইথান সানগ্লাস খুলে হাতে নেয়। স্নেহার দিকে তাকিয়ে তীব্র ঘৃণা চোখে চিবিয়ে উঠল, হাউ ডেয়ার ইউ, ইউ ফাকিং বিচ। জমিদার বাড়ির সম্পূর্ণ বৈঠকখানায় থমথমে পরিবেশ। কারো মুখে রা নেই। হতভম্ব আখিজোড়া সামনে দাঁড়ানো অগ্নিমূর্তি লোকটার উপর স্থির। হঠাৎ একটা শীতল হাওয়ায় সকলের যেন অবশ হয়ে গেছে। স্নেহা খান শিক্ষিত মেয়ে, সুতরাং ইথানের প্রয়োগকৃত অশালীন বাক্যটার অর্থ বুঝতে অসুবিধা হয়নি তার। বয়সের কাটা 50 পার, অথচ এখনো টান টান চামড়ায় যেন আলোক রশ্মি প্রতিফলিত হয়। অপমানের প্রতিশোধ নিতে নীরবতা ভেঙে ঝাঁঝ গলায় চেঁচিয়ে উঠলেন তিনি, এই কে আপনি? আমাকে ভেবে বলো সাহস কে দিয়েছে? এক্ষুনি থানায় কল করলে পুলিশ জেলে ঢুকিয়ে দেবে। সিঁড়ির উপরে দাঁড়ানো তাকবীরের অলিক রেখা প্রশস্ত হয়। আগন্তুক এই লোকটাকে হয়তো সে আগেও দেখেছে, তবে কোথায় দেখেছে মনে করতে পারছে না। ওর চুলের মুঠি এখনো স্নেহার হাতের মুষ্টিবদ্ধ। মেয়েটার পিছনের দিকে ঘাড় বেঁকে অসহায় চোখে তাকিয়ে আছে ইথানের দিকে। অদ্ভুত বিস্ময়ের সেও বাকরুদ্ধ। ইথানের রুদ্র দৃষ্টি যেন স্নেহাকে ভস্ম করে দিবে। অক্ষিদয় বন্ধ করে নেয় সে। ক্রোধ নিবারণের অকৃত্রিম প্রচেষ্টা। কয়েক সেকেন্ড পর চোখ দুটো খুলে গেল। ভেসে এলো হিমশীতল এক স্বর, দ্বিতীয়বার বলবো না, ওকে ছেড়ে দিন। ইথান অপলক তাকিয়ে থাকে স্নেহার হাতের দিকে।
ধমনীর প্রাচীরে যেন রক্তের ধাক্কায় তিরতির করে কাঁপছে শরীর। ভদ্রমহিলা কি ভয় পেলেন? হয়তো পেয়েছেন। অবিলম্বে অনুর চুল ছেড়ে দিয়ে স্বামীর পাশে গিয়ে দাঁড়ালেন তিনি। দাম্ভিক অভিব্যক্তি নিয়ে রোহান খান জিজ্ঞাসা করলেন, কে আপনি আর কি চাই এখানে? ইথান জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না। অদ্ভুত বিভোর নয়নে অনুকে পর্যবেক্ষণ করতে লাগলো সে। মেয়েটার ফর্সা চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে, এলোমেলো চুল যেন অন্যরকম সৌন্দর্যের বিচরণ ক্ষেত্র। ইথানের দৃষ্টি বেসামাল হয়। অনুর হর্নি আঁখি, রাঙা গাল, লাল টকটকে অধরে এসে থামে সেই দৃষ্টি। ঈষৎ কম্পিত ওষ্ঠধর আকস্মিক ও হৃস্পন্দন বৃদ্ধি করে। ইথান নীরবেই ঢোক গেল, টেনে হিস্ট্রে ঘুরিয়ে নিল নজর। কিছুক্ষণ পর আলমগীর ও রিক কায়নাত উপস্থিত হলেন। রোহান দ্বিধান্বিত আর চোখে আলমগীরকে দেখলেন। দীর্ঘদিনের পরিচয় না থাকলেও বেশ কয়েকবার তিনি আলমগীরের সঙ্গে কথা বলেছেন, তাই বিস্ময় কাটিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলেন, আলমগীর? আলমগীর হোসেন স্বাভাবিক গলায় জবাব দিলেন, জি ভাই। তারপর সকালের দিকে একবার তাকিয়ে জিজ্ঞাসা করলেন, সবাই কেমন আছেন? কেউ জবাব দিল না। শাহবাজ, তানভীর, স্নেহা সবাই রোহান খানের দিকে তাকিয়ে আছে। রোহান ইথানকে দেখে ইশারা করে, এ কে? আলমগীর ইথানের পেছনে এসে দাঁড়ালেন। পরিচয় করে দেওয়ার নিজস্ব ভঙ্গিতে বললেন, হ্যাঁ, আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। এ হলো ডক্টর আদ্রিয়ান ইথান, তবে আপনারা ওকে এম কে ওরফে মাহির খান নামেই চিনবেন হয়তো। আলমগীরের ভ্রুজরা সংকীর্ণ হলো, যেন আসনি সতর্কবার্তা দিলেন তিনি। উপরে দাঁড়ানো তাকবীরের মুখ হা হয়ে যায়, যেন অষ্টম আশ্চর্যের সন্ধান পেয়েছে। হতভম্ব গলায় বিড়বিড় করে, ওরে শালা, উনি তো বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট ডক্টর আদ্রিয়ান ইথান। গতকাল রাতের নিউজে সে শুনেছিল, সেখানে হেডলাইনে এসেছে, নরওয়ের প্রখ্যাত নিউরোসায়েন্টিস্ট ডক্টর ইথান আদ্রিয়ান এবার বাংলাদেশে। জন্মসূত্রে তিনি বাংলাদেশি হলেও দীর্ঘ 19 বছর ছিলেন জন্মভূমি থেকে দূরে। এবার কি তবে জন্মভূমির টানেই ঘরে ফিরেছেন তিনি? নিচে সকালের ঘোর ভাঙ্গার আগে জাভেদ আনসারি উপস্থিত হলেন। তিনি আলমগীরের কথা শুনতে পেয়েছেন। ইথানের দিকে তাচ্ছিল নজরে তাকিয়ে বলেন, এই ছেলে, তুমি কেন ফিরেছ? তোমাকে না শারমিন ফিরে আসতে নিষেধ করেছে? ইথান এবারেও জবাব তো দিলই না, বরং জাভেদ আনসারির দিকে তাকানোটুকু প্রয়োজন বোধ করলো না। রিকের দিকে তাকে অর্ডারের সুরে বললেন, রেক, সেকেন্ড ফ্লোরের 3rd রুমটা আমার। ওটাকে আমার বসবাসের জন্য উপযোগী করতে হবে, আর তার পাশের রুমটা ফাঁকা করে ফেলো। সেই রুম চাই আমার। সবগুলো স্টাডি বুক, একটা রাউন্ড টেবিল উইথ অল ফিচার, আর অবশ্যই পুল টেবিল, গার্ডদের নিয়ে সব ব্যবস্থা করে ফেলো। বলতে বলতে ইথান বাহিরের দিকে হাঁটা ধরে, কয়েক ধাপে গিয়ে পিছনে ডাকে, মামা, কাম উইথ মি। আলমগীর ইথানের সঙ্গে গেলেন। রিক সব ব্যবস্থা করতে লাগলো। কেউ কিছু বলতে পারলো না। কতবার বোঝাও বলো। পর্ব 21। জমিদার বাড়িতে সাধারণত রাত 10টার মধ্যেই সবাই ডিনার সেরে ফেলে, কিন্তু আজ ব্যতিক্রম ঘটেছে। ডাইনিং টেবিলে বড়রা সবাই গভীর আলোচনায় মগ্ন, এমনকি জাভেদ আনসারিও সকলের সঙ্গে যোগ দিয়েছেন আজ। আতাউর মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেছেন। আতাউর রহমান মোটামুটি কিছুটা দূরে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকেন। বিয়ের কয়েক বছর পর জমিদার বাড়িতেই ছিলেন, কিন্তু সম্পর্ক ক্রমশ বিছিয়ে ওঠায় আলাদা বাসা নিয়েছেন। ছাদের উপরেও চলছে তাকবীর ও তার দল বলে সরা পরামর্শ। তাকবীর সবাইকে গোল করে বসে এতক্ষণ ডক্টর ইথানের গুণগান করছিল, কিন্তু নওরিনের একটা কথা শুনে থমকে যায় সে। নওরিনের মতে ওনার মতো হ্যান্ডসাম লোক প্রতিটি মেয়ের ড্রিম পার্টনার। তাকবীরের জলজলে চোখ ফুস করে নিভে যায়। হিংসায় জ্বলে ওঠা গ্রামীণ মহিলাদের মতো নাক মুখ বাঁকিয়ে ঘুরে দাঁড়ায় সে। নওশের ফিচেল গলায় বলে, তাকবীর ভাই কি জেলাস হলেন নাকি? তোহা সায় দেয়, আমারও তো মনে হয়। দুজনেই ফিক করে হাসে। তাকবীর তাকায় ওদের দিকে, কঠিন গলায় ধমকে ওঠে, এক চর বসিয়ে দেব, আজকে কিন্তু কেউই পড়া পারিসনি। উপস্থিত সবার চোয়াল ছড়িয়ে গেল। তাকবীর ভাই সবসময় এই একটা জায়গায় সবাইকে চেপে ধরে। মায়া হালকা কেসে বলল, আমার পড়া কিন্তু হয়েছে, চাইলে ধরতে পারেন। তাকবীর আবারও ঘুরে দাঁড়ায়, গা ছাড়া ভাব নিয়ে বলে, হয়েছে হয়েছে, পড়া ধরলেই তো মা গো, বাবা গো এসব একসঙ্গে বেরিয়ে আসে। শেষ কয়েকগুচ্ছ শব্দ ভেঙচি কেটে উচ্চারণ করলো সে। মায়ার টসটসে গাল দুটো চুপসে যায় মুহূর্তে। সবাই ক্লাসে পড়া দিতে পারলেও কেন জানি বাড়িতে তাকবীর ভাইয়ের সামনে পড়া দিতে পারে না। ফলাফল দুবেলা মুখে ঝামটা দিয়ে শুনতে হয়। তবে ইদানিং সবাই একটা জিনিস খেয়াল করছে, তাকবীর ভাই হয়তো নওরিন আপুকে মনে মনে লাইক করা শুরু করেছে। ডাইনিং টেবিলে এখন আলোচনা চলমান। তানভীরের একই কথা, সে যে করেই হোক
রফ মির্জার ছেলের সাথেই অনুর বিয়ে দিবে, তাতে অনুর মত থাকুক বা না থাকুক। রোহান খানের মতে এই সব কিছুর পেছনে হয়তো আতাউরের হাত আছে। সে মাহির ওরফে ইথানের সাথে মিলে একটা ষড়যন্ত্র শুরু করেছে। স্নেহা খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইথান এই বাড়িতে থাকলে সে থাকবে না। জাভেদ আনসারি অবশ্য অন্য বিষয়ে চিন্তিত। এতগুলো বছর পর ফিরে এসেছে সে, নিশ্চিত ওর কোনো বিশেষ উদ্দেশ্য আছে। ভিন্ন জনের ভিন্ন মতামতে যখন ডাইনিং এরিয়া গমগম করছে, ঠিক সেই সময় ইথানের প্রবেশ ঘটে বৈঠকখানায়। পরনে স্লিম ফিট শার্ট, উপরে দুটো বটম খোলা, বাহুতে স্লিভ গার্টার, শার্টের উপর ভেস্ট কোট, অ্যাডজাস্টেবল বেল্টটা টান টান করে বাঁধা, যার কারণে কোমরটা সরু দেখাচ্ছে। উচ্চতাও যেন কয়েক গুণ বেড়েছে। ওর পিছনে আলমগীর, আতাউর, মাহিরা ও অনু। লোকটা কারো দিকে না তাকিয়ে গম্ভীর মুখে বলল, মামা, ওনাদের যেন এখানে কোনো সমস্যা না হয়। আলমগীর হ্যাঁ সূচক মাথা নাড়েন। ডাইনিং টেবিল থেকে উঠে আসে সবাই। এবার জাভেদ আনসারি সবার আগে প্রশ্ন করে, এই ছেলে, ওদের এখানে নিয়ে এসেছো কেন, আর কি করতে চাও তুমি? ইথান জবাব দিতে চাইল না। গতকাল থেকে খুব চাপ গেছে ওর উপর দিয়ে, রাতে ঘুমও হয়নি, মাথার ভিতরে সবকিছু ঝনঝন করছে। নিশ্চুপ দোতলার দিকে পা বাড়ায় ইথান। সহসা জাভেদ বলে উঠলেন, আচ্ছা বেয়াদব তো, বড়দের সম্মান করতে যায় না, শারমিন বাড়ি ছাড়া করে ঠিকই করেছিল। ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি। জাভেদ খেয়াল করেনি শির মাঝখানেই ইথানের চলন্ত পা দুটো থেমে গেছে। ওর সারা শরীরে বিদ্যুৎ তরঙ্গ ছুটে যায়। কিন্তু এবার রাগ নিয়ন্ত্রণ করলো ইথান। তাচ্ছিলের সুর মিলে চূড়ান্ত সুর মিশিয়ে প্রশ্ন করলো, তুই কে? জাভেদ আনসারি যেন এর জন্য প্রস্তুত ছিলেন না। অপ্রতিভ হয়ে পড়লেন খানিকটা। ইথান 2 ধাপ নেমে ভ্রু নাচিয়ে আবারও জিজ্ঞেস করলো, হ্যাঁ তোকেই বলছি, তুই কে রে? আমার মতো রাজবংশী বাড়ির বাহিরে ছিল বলেই তোর মতো ভিখারির বাচ্চা রাজবাড়ির গদি চোখে দেখেছে। এক মুহূর্ত থেমে আরেক দফা তিরস্কার করলো, শোন, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, বিশাল বাড়ি, তাই কাজের লোকের প্রয়োজন আছে। সেভাবে যদি থাকতে পারিস থাক, আদারওয়াইজ ইউ ফাকিং মে লিভ। সিঁড়ির উপরে রিক কায়নাত দাঁড়িয়েছিল। ইথান ঘুরে উপরে উঠতে উঠতে বলল, রিক, হোয়াট ইজ দিস? নিচের জঙ্গলগুলো পরিষ্কার করনি কেন? নিচের দিকে তাকিয়ে রিক নিজেই বিব্রত হয়ে গেল। সবাই ওর দিকেই তাকিয়ে আছে। কতবার বোঝাবো বলো? পর্ব 22। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গপুরী যেন এই নরওয়ে। স্বপ্নের মতোই সুন্দর, ছবির মতোই আঙ্কিত তার প্রতিটি রূপরেখা। পাহাড়, পথ, বাড়িঘর সবকিছু বরফের নিচে আচ্ছাদিত। শীতের পরিবেশে দারুণ আমেজ। বিশাল দেহী লোকগুলো উষ্ণ পোশাকে আবৃত। রাত্রের গগনে ছুটে চলে মহাজাগতিক দৈবক্রয়ের উন্মাদনা। তারই নিচে আলিশান একটি বাড়ি, চারপাশে উঁচু দেয়াল, তুষারে ঢাকা পড়েছে কোর্টইয়ার্ড। বাহিরে কনকনে ঠান্ডা হলেও বাড়ির ভিতরে যথেষ্ট উষ্ণতা বিচরণ করছে। দরজায় গার্ড পাহারা দিয়েতে তটস্থ, গাফলতির কিঞ্চিত অবকাশ যেন নেই। ভিতর থেকে নারী কণ্ঠের যুক্তি ভেসে আসছে, বাট ওয়াই? আমি কেন যেতে পারবো না? ছোটবেলা থেকে তুমি আমার সব উইশ পূরণ করেছো, তাহলে আজ কেন নয়? ডাইনিং টেবিলে বসে থাকা ভদ্রলোকের নাম স্টিভ অ্যালেস্টিয়ার। ফর্সা চেহারা, মাথার চুলে পাক ভরলেও যথেষ্ট তাগড়া দেহ। লম্বা চড়া এই লোকটা নাইট স্পট স্কাল্ড হ্যাভেনের ওনার এবং এলিনার বাবা। তিনি মেয়ের প্রশ্নের জবাব দিলেন না, উল্টে তীক্ষ্ণ স্বরে যুক্তি উপস্থাপন করলেন। তুমি ইথানের জন্য এতটা পাগল হয়েছো, অথচ তুমি নিজেও জানো সে কতটা ডেঞ্জারাস একটা পার্সন। আমাদের নাইট স্পটে বিদেশি ক্লায়েন্টদের যে মানুষের মাংস খাওয়ানো হয়, সেটা কোথা থেকে আসে? অধিকাংশ সময় ইথান ব্যবস্থা করে দেয়। এরপরও তুমি ওকে পছন্দ করবে, সেটা আমি মেনে নিতে পারবো না। ভদ্রলোক গ্লাসে বিয়ার ঢালতে লাগলেন। এলেনা বাবার ঠিক পিছনেই দাঁড়ানো, চোখে মুখে শূন্যতা, যেন এক বিধ্বস্তের সূচনা। ওর মা নেই, জন্মের সময় মারা গেছেন তিনি। ছোটবেলা থেকেই স্টিভ সবটা দিয়েছেন মেয়েটাকে, কিন্তু এই আবদারটা তার পক্ষে পূরণ করা সম্ভব নয়। এই না নরম স্বরে বলেন, আমি শুধু একটা বার ওনার সঙ্গে দেখা করতে চাই, মাত্র 2 দিনেরই তো ব্যাপার, only 2 days, আমি আবারও ফিরে আসবো। স্টিভ গ্লাসে চুমুক দিলেন, তারপর বললেন, আমি অলরেডি তোমার এঙ্গেজমেন্ট ঠিক করে ফেলেছি, আর তুমি কোথাও যাচ্ছ না। তার কণ্ঠে নিরেট স্বার্থপরতা। এলিনা চমকায় না, এঙ্গেজমেন্টের ব্যাপারে সে আগে থেকেই জানে। সন্ধ্যার দিকে
স্টিভ ফোনে এ বিষয়ে কথা বলছিলেন, এই না শুনে ফেলেছে। তবুও কেন জানি বুকের ভেতর ভারী হয়ে এলো, চোখ দুটো ভরে উঠল তীব্র অভিমানে। অসহায় কণ্ঠে বলল, তুমিও তো মাকে ভালোবাসতে, মায়ের মৃত্যুর পর এতগুলো বছর একা কাটিয়ে দিলে। আমি তো সেই তোমারই মেয়ে, আমি কি কাউকে এরকম ভালোবাসতে পারি না? মেয়েটার কান্না দীর্ণ কণ্ঠস্বর যেন হাহাকার করে উঠল। স্টিভ মানুষ হিসেবে নিকৃষ্ট হতে পারেন, তবে বাবা হিসেবে সবসময় বেশ ছিলেন মেয়ের কাছে। এনার বিশ্বাস আজও বাবা ওকে নিরাশ করবে না। কিন্তু ভদ্রলোকের হৃদয় নরম হলো না। হয়তো ইচ্ছে করেই আজ ধনুকের মতো কঠিন হলো সে। আবৃত করলো নিজেকে, রুক্ষ স্বরে বললেন, তুমি যাই বলো, যেই যুক্তি দাও, তোমার কোনো কথাই আমি গলছি না। তোমার কোথাও যাওয়া হবে না। ইথান ইজ নট দ্য রাইট পারসন ফর ইউ। এই না আখি জোড়া ভিজে উঠল, বুকের ভিতরে খামচে ধরলো কিছু একটা। যতই যুবতী সংযমী হোক, সেও তো একটা মেয়ে। প্রিয় মানুষটার বিচ্ছেদে কি ওর হৃদয় পড়ে না? মেয়েটা নিজেকে সামনে নিল, চোখের পানি মুছতে মুছতে মাথা ঝাঁকিয়ে বলল, অল রাইট, আই নো ইউ আর দ্য বেস্ট ফাদার। মেবি আই কুডন্ট বিকাম দ্য ডটার ইউ ডিজার্ভড, বাট বাবা, আমি উনাকে মন থেকে পছন্দ করি। আই লাভ হিম ডিপলি। তোমার মতোই গভীরভাবে ভালোবাসি ওনাকে। চোখ ঝাপসা হয়ে উঠলো আবারও। এই না আর অপেক্ষা করলো না, দু হাতে অশ্রুসিক্ত চোখ মুছতে মুছতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। স্টিভ অ্যালেস্টিয়ার ফাঁকা গ্লাসের দিকে তাকিয়ে থাকেন এক দৃষ্টিতে। তার নিজের জীবনের গ্যারান্টি নেই, যে কোনো সময় যে কোনো দিক থেকে মৃত্যু ধেয়ে আসতে পারে। তিনি কি চান না মামর আবেটা সুন্দর একটা সংসার হোক? ভদ্রলোক উঠে দাঁড়ালেন, বিষণ্ণ নয়নে একবার তাকালেন এরিনার ঘরের দিকে। দরজা ভেতর থেকে বন্ধ। মেয়েটা হয়তো ভিতরে কান্না করছে। এরিনাকে দেখে বিশ্বাস করা কঠিন, কিন্তু ও খুবই নরম হৃদয়ের মেয়ে। তবে নরম সত্তাটা সকলের সামনে উন্মুক্ত করতে বড্ড নারাজ। জোরে একটা নিঃশ্বাস ফেলে স্টিভ অ্যালিস্টার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কতবার বোঝাবো বলো। পর্ব 23। পরন্ত সন্ধ্যা, সূর্য অস্ত গিয়েছে অল্প কিছুক্ষণ হবে। দিগন্ত যেন রঙিন আবিরে স্নান করেছে। পাখিরা উড়াল দিয়েছে নীরের পানে। মানুষজন ব্যস্ত করে তুলেছে রাস্তাঘাট, জনপদ। জমিদার বাড়ির আঙিনা যেন আজ মুখরিত সকলের আনন্দ উল্লাসে। মেহুয়া আপু ফিরে এসেছে এই খুশিতে। নরিন, মায়া, মাইশা, নটের, তোহা সবাই আনন্দে আত্মহারা। সেই বিকাল থেকে কানামাছি খেলছে ওরা। এখানে ওদের খেলা শেষ হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো হয়ে যাবে। তাকবীর বাড়িতে নেই, ফিরে এসেই সবাইকে ধমকে ধামকে বই নিয়ে বসাবে। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, তারপর আর সারাটা দিন কাঠফাটা রোদ, আর এখন ভ্যাবসা গরমে অতিষ্ঠ জনজীবন। কিন্তু এদিকে ওদিকে ওদের কোনো খুশ নেই, ঘেমে নিয়ে একাকার। তবুও দৌড়ে এক একজন আরেকজনের ঘাড়ের উপর গিয়ে পড়ছে। তোহা চোর হয়েছিল, মেয়েটার লাস্ট 1 ঘন্টা চেষ্টা করেও কাউকে ধরতে পারেনি। অবশেষে অনুকেই ধরে ফেললো। শর্ত অনুযায়ী এবার অনু চোর হওয়ার পালা। মায়া শক্ত করে ওর চোখ দুটো বেঁধে দিল। মায়েশা সামনে আঙ্গুল ধরে জিজ্ঞাসা করলো, বলো তো কয়টা আঙ্গুল? অনু আমতা আমতা করে বলল, ইয়ে মানে 2টা। সঙ্গে সঙ্গে সবাই হৈ হৈ করে ওঠে। বেশ কয়েকবার পাক খাইয়ে ওরকে ছেড়ে দেয়া হয়। সবাই আবারও নতুন দফায় ছোটাছুটি শুরু করে। ওদের এই উদ্যম, এই শক্তি যেন শেষ হবার নয়। অনু ধবধবে সাদা রঙের গাউন পরেছে, ঘাড়ের পিছনে ফিতা, ঘরমন্ত চেহারা। বাঁধা চোখ নিয়ে এদিক ওদিক হাতড়াতে লাগলো সে। নওরিন সাত করে শাড়ি পরেছিল আজ, আঁচল কোমরে গোজা, খোপা এলোমেলো হয়েছে, কোনো মতে আটকে আছে মাথায়। অথচ ওরা কেউই খেয়াল করলো না। ছাদের উপর থেকে একজোড়া দৃষ্টি নির্দিষ্ট একজনের উপর স্থির হয়ে আছে। ইথান এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর দিকে, হাতে অর্ধেক শেষ হওয়া বিয়ারের বোতল, শার্টের হাতা কোনায় পর্যন্ত জড়ানো। অ্যাডজাস্টেবল বেল্টের জন্য কোমর সরু দেখাচ্ছে। জ্যাগুয়ারের ট্যাটুটা অংশ বিশেষ দেখা যায়। সহসা পিছনে কারো উপস্থিত টের পেতেই ঘুরে দাঁড়ায় সে। রিক মাথা নিচু করে বাধ্য সেনার মতো দাঁড়িয়ে আছে। ইথান আবারও ঘুরে দাঁড়ালো, বিয়ারের বোতলে আরেকটা চুমুক দিয়ে বলল, তুমি এখানে কেন? তোমাকে তো রেস্ট নিতে বলেছিলাম। কণ্ঠস্বরটা বেশ গম্ভীর শোনালো। রিক বিনম্র গলায় বলল, সব ব্যবস্থা করা শেষ স্যার, আপনি যে কোনো সময় মিটিং অ্যাটেন্ড করতে পারবেন। ইথান বিরক্ত হলো, রাগের আশটা বুঝি আজ বিয়ারের বোতলের উপরেই পড়লো। রিকের দিকে না তাকিয়ে এসে বলল, ঠিক আছে, গো নাও, আই ওয়ান্ট টু বি লেফট অ্যালোন। আর কিছু বলার প্রয়োজন হলো না। রিক চুপচাপ নিচে নেমে গেল। সে ঠান্ডা দেশের মানুষ,
বাংলাদেশের মতো পরিবেশে এই প্রথম এসেছে। সুতরাং প্রথম দিন থেকেই শারীরিক অবস্থা খারাপের দিকে। শুধু ওর একার নয়, গার্ডদের মধ্যে কয়েকজনেরও একই অবস্থা। কয়েকদিন সময় লাগবে ঠিকঠাক হতে। ইথান সবাইকে রেস্ট নিতে বলেছে। তাকবীরের আগমনের আগ পর্যন্ত বাইরে কানামাছি খেলা চললো, তারপর পড়াশোনা। পড়তে বসে ওদের খোঁচাখুচি বন্ধ হলো না। নরেন অবশ্য ওর বিষয়ে সবকিছুই জানে, তাই পড়ার ফাঁকে ফাঁকে খোঁচা দিচ্ছে। ফিসফিস করে বলছে, আফরান ভাই তোমাকে অনেক খুঁজেছে আপু, আজকেও আমাকে ধরেছিল। অনু বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল, গোল গোল চোখে জিজ্ঞাসা করলো, তারপর? আমি বলছি বাড়িতে কিছু সমস্যা হয়েছে, কালকে থেকে তুমি নিয়মিত ক্লাস করবে। দুজনের ফিসফিসিনের মধ্যে মায়া আবার তোহাকে খোঁচা দেয়। তোহা ব্যথায় কোকিয়ে উঠতেই তাকবীরের বাজখাই কণ্ঠ ভেসে আসে, বেদ কি নিয়ে আসা লাগবে নাকি? তোহা কাঁচামাচু মুখে বলে, কিন্তু আমি তো কিছুই করিনি। তাকবীরের ধৈর্য ম্লান হয়। আর সকাল থেকেই মাথা গরম হয়ে আছে ওর। তার উপর নওরিন হতচ্ছাড়িটা আজ আবার আদিক্ষতা করে শাড়ি পরেছে। এগুলো কি মেনে নেওয়া যায়? বসিয়ে দিল এক মোক্ষম ধমক, একদম চুপ। দুদিন ধরে দেখছি পিঠে পাখা গজিয়েছে সবার। রামধমকে নওরিন অনুর ফিসফাসে নেই 14 মাইল দূরে পালিয়ে গেছে। তাকবীর ভাইকে এমনিতেই বড়রা সবাই পছন্দ করে। সে যদি কারো নামে নালিশ ঠুকে তাহলে একেবারে খবর হয়ে যাবে। তাছাড়া সে নিজেও কম রাগি না। একবার বেত মেরে নওশেরের হাত ফাটিয়ে ফেলেছিল। অনুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এভাবে সে আর গৃহবন্দী হয়ে থাকবে না। আগামীকাল যে করে হোক ইউনিভার্সিটি যাবে। ইথান বারণ করলেও শুনবে না, মা বাবা কারো বারণই শুনবে না সে। কি করে বোঝাবো বলো? পর্ব 24। ঘড়িতে রাত 12টা। সবাই মোটামুটি নিজেদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। এমন সময় তানভীর ওর ঘর থেকে বের হয়। পরনে ধূসর রঙের পাঞ্জাবি পায়জামা, গায়ের রং তামাটে। 2 মাস ধরে দাঁড়িয়ে রাখা শুরু করেছে। ললাটে উদ্রেক নিয়ে বাইরে এসে দাঁড়ায় সে। গোল থালার মতো চারটা, ঠিক যেন জমিদার বাড়ির মাথার উপর জলজল করছে। পকেট থেকে একটা সিগারেট বের করতেই জাবেদ আনসারীর মোলায়েম কণ্ঠ ভেসে এলো, আরে ভাইস্তা যে, ওখানে একা একা কি করো? তানভীর ঘুরে দাঁড়ায়, দেখে জাবেদ আনসারী ঠোঁটের কোণে রসের হাড়ি ঝুলিয়ে এদিকেই আসছেন। জাবেদ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, তবে তানভীরও কিছু কম নেই। শুধু কি আর রাজনীতিতে নেমেছে সে? জাবেদ এগিয়ে আসে, তানভীরের বেশ ঘনিষ্ঠ হয়ে নরম সুরে বলল, তুমি তো আমাকে দেখতেই পারো না, কিন্তু একবার চিন্তা করে দেখো তো, এই এতগুলো বছর আমার মধ্যে একটাও খারাপ অভ্যাস দেখেছো কিনা? আমি তো আমার মেয়ে আর তোমাদের মধ্যে পার্থক্যই দেখি না। তানভীর আগ্রহ পেল না। এই লোকটার ধূর্তামি সম্পর্কে সে অবগত, কিন্তু আকস্মিক জাবেদ আনসারী বলে উঠল, মেহুকে রফ মির্জার সেলের কাছে পৌঁছানোর একটা ভালো উপায় আছে কিন্তু। কণ্ঠস্বর স্বর্ণিগ্ধ। তানভীর সরু চোখে তাকায়, ভ্রুজোড়া কুচকে এসেছে ওর। বেশ কয়েকদিন পর আজ অনুর ভালো ঘুম হয়েছে। আড়মোড়া ভেঙে নিজের চিরচেনা বিছানা থেকে নেমে জানালার পাশে এসে দাঁড়ায়। ভোরে স্নিগ্ধ বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় সে। চোখ বুজে উপভোগ করে প্রকৃতির হরিত সৌন্দর্য। জমিদার বাড়ির পিছনের দিকে বিস্তীর্ণ এলাকা সবুজে ঢাকা। তারপর দুটো পাহাড় দেখা যায়। ছোটবেলায় অনু ভাবতো ওই পাহাড়ের কাছে হয়তো ডাইনি বুড়ি থাকে। বুড়ির বড় বড় নখ, ভয়ঙ্কর লতাপাতার মতো চুল, কালো চোখ, আর একটা উড়ন্ত ঝাড়ুও আছে। ঝাড়ুর উপরে চড়ে বুড়ি উড়ে বেড়ায়, বাচ্চা ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে খেয়ে ফেলে। ভাবতে ভাবতে আর মনে হেসে ওঠে সে। ক্লাস 6-এ পড়ার সময় অনু প্রথম ওই পাহাড়ের কাছে গেছিল, তাও আবার 2জন ফ্রেন্ডের সাথে। ভয়ে তখন অনুর আত্মা খাঁচা ছাড়া হবার উপক্রম। ফ্রেশে রুম থেকে বের হতে হতে 8টা বেজে গেল। তাকবীর, নওশের, তোহা, মায়েশা, মরিয়ম খান আর শাহবাজ খান ডাইনিং টেবিলে বসে আছে। অনু তাদের সঙ্গে যোগ দেয়। বাকিদের খাওয়া হয়তো শেষ। ব্রেকফাস্ট শেষ করে অনু বাবার সঙ্গে দেখা করতে গেল। মাহিরা জান্নাত বসেছিলেন। 2 দিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে, প্রেশার হয়তো বেড়ে গেছে। তিনি জানালেন আতার অফিসে চলে গেছেন। অনুর কাছে এজন্য মেঘ না চাইতেই জল। প্রজাপতির মতো উঠতে উঠতে 2তলে চলে গেল সে। ইথানও ঘরে নেই। মনে হয় সেও কোথাও গেছে। এবার ওকে আর পাইকে যেন ওর হৃদয়ে বসন্তের রং লেগেছে। গুনগুন করে গান গাইতে গাইতে নিজের ঘরে গেল অনু। ড্রেসিং টেবিলের সামনে বসে নিজে নিজেই বিড়বিড় করলো, ভালো হয়েছে যে টেবিলটা বাড়িতে নেই, বাবাও অফিসে চলে গেছে, এই সুযোগে আমিও ইউনিভার্সিটি চলে যাব। আলমারি খুলে নতুন একটা 3 পিস বের করে, চুলগুলো সুন্দর করে আঁচড়ায়, ঠোঁট দেয় লাইট রেড লিপস্টিক, 2 ভ্রুর মাঝখানে ছোট একটা টিপ। দারুণ দেখাচ্ছে ওকে। সে যেন নিজে নিজের উপর মোহিত। তারপর কাউকে কিছু না বলে চুপি চুপি বেরিয়ে গেল মেয়েটা।
ইথান জমিদার বাড়িতে ফিরতে ফিরতে দুপুর হয়। গভর্নমেন্টের পক্ষ থেকে একটা টিম মোতায়েন করা হয়েছে ওর সিকিউরিটির জন্য, তবে ইথান সেটাও গ্রহণ করেনি। স্টিল মিল, শিপ ব্রেকিং ও শিপ বিল্ডিং ইয়ার্ডের মতো বড় বড় কিছু ফ্যাক্টরি রয়েছে ওদের। সকাল থেকে ওগুলোই ঘুরে ঘুরে দেখছিল ইথান। দেশের জঘন্য ট্রাফিক ও ব্যবসা গরমে মেজাজ তুঙ্গে। বৈঠকখানায় রিক দাঁড়িয়েছিল, পরনে ফর্মাল শার্ট, প্যান্ট, চুলগুলো উস্কো খুস্কো, অদ্ভুত দেখাচ্ছে ওকে। ইথান এগিয়ে আসে, সোফার উপর গায়ে এলিয়ে দিতেই রিক অনুর বিষয়ে বলল। মুহূর্তে যেন শান্ত মহাসাগরের বুকে বিস্ফোরণ ঘটল। বড় বড় ঢেউগুলো আশ্রয় পড়ল পারে। ইথান এক সেকেন্ডও নষ্ট করে না, তাৎক্ষণিক উঠে দাঁড়ায়, হাতের মুঠো শক্ত করে চিপিয়ে ওঠে। আমাকে আগে ইনফর্ম করোনি কেন? জবাবের জন্য দাঁড়ালো না, তীরের বেগে বেরিয়ে গেল। গাড়ির দরজা খুলতে যাবে সহসা রিক পিছু ডাকে, স্যার। ইথান গম্ভীর কণ্ঠে শুধা, হোয়াট? রিক এগিয়ে আসে, তারপর নরম গলায় বলে, আই থিঙ্ক রাস্তায় জ্যাম ট্রাফিক পড়বে খুব, আর এখানে তাপমাত্রাও বেশি দেখাচ্ছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে ইথান কি যেন ভাবলো। কয়েক গোছা ভাঁজ স্পষ্ট হলো ওর কপালে। তারপর ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝিলিক নিয়ে বলল, বাইক বের করো।